মানে মুম্বাইতে বা বম্বেতে সিনেমা করার কখনো সুযোগ এসছে বা কখনো যাওয়ার প্ল্যান করনি? বম্বেতে আসতে, বম্বেতে ট্রাই করতে করতে কিন্তু সেটা আমার মাথায় কখনো আসেনি। মানে বম্বে যাবো, এটা আমি ওই সাহসটা আমার মনে কখনো ছিল না। তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জমেন্ট। ওকে, কিভাবে আলাপ হলো, কিভাবে বিয়ে? আসলে আমার বাবা বোধহয় ওয়েট করছিলেন মেয়ে কবে গ্র্যাজুয়েট হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। আচ্ছা, বাবার তো খুব অপছন্দের ছিল। মানে তখন ধরো তুমি কাজ করছো, বিভিন্ন রকম কাজ তখন পাচ্ছো, কাজ করছো, কিন্তু আমার বিয়েতে আপত্তি ছিল না, তাই এতে বলে আপত্তি না ছিল না না? না মানে না এরকম অ্যারেঞ্জ ম্যারেজ হবে এই আপত্তি ছিল না? না, আপত্তি তখন ছিল না। তখন কোনো বিয়ের জন্য না না না, প্রেম টেম করার সুযোগ এক্ষুনি কি গল্প শুনলে? ভালো লেগেছিল কাউকে? শোনো, ভালো লাগলেও তখন যখন বলতে পারিনি, এখনো বলার কোনো দরকার নেই। এখন তো বলতেই পারো, এখন তুমি সেটেল, এখন আমি আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, হুম। কিন্তু আমি এটা চাই না যে আমার কাকে ভালো লেগেছিল সেটা আমার মেয়ে জেনে যাক। এই যে দাম্পত্যে ভালো থাকা, এটা তোমার কাছে কি মনে হয় কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি ম্যাটার করে ভালো থাকার জন্য? আমি না আমার হাজব্যান্ডকে খুব রেসপেক্ট করি, ভীষণ রেসপেক্ট করি, জানো তো। মানুষটাও খুব ভালো। আমার যদি শ্বশুর বাড়ির কোনো কমপ্লেন কোনোদিনও আমি মাকে গিয়ে বলেছি, আমার মা সবসময় বলেছে ওটা তোমার বাড়ি, তুমি ভাবনা চিন্তা করে কথা বলো, ওটা তোমার বাড়ি, ওটা তোমার মা, ওটা তোমার দিদি, ওটা তোমার দেওর, তোমার ভাসুর, তোমার, মানে এই যে ফিলটা দেওয়া তোমার। সুতরাং আমরা কি আমাদের নিজেদের নিন্দে করি? খুব একটা অন্যের নিন্দেটা দেখি। কাজের সূত্র ধরে বা তোমার নাচের সূত্র ধরে নিশ্চয়ই মুম্বাইয়ে গেছো, কিন্তু মুম্বাইয়ে কখনো গিয়ে অভিনয় করার, ওখানে গিয়ে মানে মুম্বাইতে বা বম্বেতে সিনেমা করার কখনো সুযোগ এসছে বা কখনো যাওয়ার প্ল্যান করনি? আমি একটা ছবি করেছিলাম, ছবিটার নাম ছিল প্রত্যাঘাত। হুম। শান্তনু ভৌমিক ডিরেক্টর ছিলেন। ওখানে শক্তি কাপুর ছিলেন ছবিটাতে। তো আমি এরকম সেজেগুজে মেকআপ রুম থেকে আমি বেরোচ্ছি। আ উনি দেখি তাকিয়ে আছেন এবং তারপরে যখন আমি বসলাম উনি বললেন, "यहाँ पर क्या कर रही है ये लड़की?" মানে কাউকে বলছেন আরকি, হ্যাঁ? তো আমার মনে হলো যে উনি কি এটা বলতে চাইলেন। তারপরে আমার সঙ্গে যখন আলাপ হলো, বলল বম্বেতে আসতে, বম্বেতে ট্রাই করতে কিন্তু সেটা আমার মাথায় কখনো আসেনি। মানে বম্বে যাবো, এটা আমি ওই সাহসটা আমার মনে কখনো ছিল না। কেন? অতটা স্মার্ট ছিলাম না আমি। হুম। কি হ্যাঁ, নির্দ্বিধায় বললে এটা! হ্যাঁ। তারপর আমার বিয়ের ইমিডিয়েট পরেই আমি একটা কাজ করেছিলাম বাসু চ্যাটার্জির সঙ্গে। হুম। একটা বাংলায় কাজ করলাম, সেটাতে আমার বাবা ছিলেন উৎপল দত্ত। হুম। তো সেই সময় বাসুদার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হলো এবং বাসুদা তারপরে আমাকে উনি সেই সময় ব্যোমকেশ করতেন। হ্যাঁ? তো ব্যোমকেশে উনি হিন্দিতে হুম। উনি আমায় ডাকলেন। তো ওখানে একটা হিন্দি এপিসোড করেছিলাম। মানে ২ টো বা ৩ টের এপিসোডের একটা গল্প। আ সেই সময় আমি বম্বেতে বেশ কিছুদিন ছিলাম। তখন আমি ওনাকে বলেছিলাম যে, "বম্বেতে কাজ করতে গেলে আমাকে কি এখানে থাকতে হবে?" বলল, "অফকোর্স, বম্বেতে কাজ করতে গেলে বম্বেতে থাকতে হবে।" কিন্তু বম্বেতে থেকে তুমি কাজ করতে চাইতে না? বম্বেতে থাকা, তখন আমি অলরেডি বিয়ে করেছি। আমার একটা আচ্ছা। ঘর হয়েছে, সংসার, এত রেসপন্সিবিলিটি, শ্বশুরবাড়ির এত মানুষজন। আমি থাকতে পারবো না। মানে ওটা ভেবে আর কোনো লাভ নেই আরকি। আমার মনে হয়েছিল যে আমার কাছে কাজের অফার আসলেই আমি যাবো। গিয়ে কাজটা করবো। কাজটা শেষ হবে, চলে আসবো। কিন্তু ওখানে সব এখানে ছেড়ে ওখানে গিয়ে থাকা, সেটাই। এখন এখানকার বেশ কিছু আর্টিস্ট, সিনিয়রদের হুম, কথাই হুম। বলছি, তারা হয়তো কিছুটা মেনটেন করতে পারছেন, কিন্তু আমার মনে হয় যে ওখানে মানে তাদের একটা বেস তৈরি করতেই হচ্ছে কাজটা করার জন্য, সেটা প্রোডাকশনের জন্যই হোক বা অভিনয় করার জন্যই হোক। ওখানে তোমাকে থাকতে হবে, তুমি যাওয়া আসা করে, কিন্তু বম্বেতে যাওয়া আসা করে কাজ হয় না। ইউ উইল হ্যাভ টু স্টে দেয়ার। মানে সেটার জন্য তোমার কোথাও একটা আপত্তি ছিল এবং যে কারণে হ্যাঁ, তোমার আপত্তি মানে আমি ওখানে থাকতে পারবো না, মানে এটাই পারবে হচ্ছে না। কথা। মানে শুটিং এর জন্য আমাকে ২ মাস থাকতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু ২ বছর আমি থেকে আমাকে ট্রাই করতে হবে যে আমি কোন ছবি পেলাম কি পেলাম না, সেটা আমি করতে পারবো না। সেজন্যই আমি ভাবিনি আর কখনো। আচ্ছা, তোমার বিয়ের কথা শুনছি, গল্প করছি, কারণ তোমার কথার মধ্যে দিয়ে যেটা মনে হলো সংসার, ফ্যামিলি,
হাজবেন্ড এবং তোমার গোছানো একটা পরিবার তোমার প্রায়োরিটিতে সবসময় প্রথমে একদম। থেকেছে। তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে, কিভাবে আলাপ হলো, কিভাবে বিয়ে? আসলে আমার বাবা বোধহয় ওয়েট করছিলেন মেয়ে কবে গ্র্যাজুয়েট হবে মেয়েকে বিয়ে দিতে হবে। আচ্ছা। বাবার তো খুব অপছন্দের ছিল। বাবা ভেবেছিলেন যে আমি মানে ডক্টর হব কি উম, মানে পাশাপাশি নাচ ভালোবাসি, ঠিক আছে নাচ করুক, কিন্তু কখনো অন্য কিছু বাবা ভাবতেন না। হুম। আমার বাবাও ডক্টর ছিলেন, তো আমার মানে ভাবতেনই না যে ছেলে মেয়েরা অন্য কিছু হবে। তো সেটা বাবার বোধহয় কোথাও একটা কষ্ট ছিল। আমার আহ, দাদা হয়তো ডক্টর হতেন, কিন্তু দাদার একটা চোখে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ও সায়েন্সটা পেল না। ওকে। হ্যাঁ, তো তার জন্য ওটা ওই স্বপ্নটা বাবার ভঙ্গ হলো। তারপরে দিদি যদিও সায়েন্সেরই স্টুডেন্ট ছিল, কিন্তু মানে বাবার স্বপ্ন ছিল বোধহয় আমি ডক্টর হব। হুম হুম। সেই জন্য আমার এই অ্যাক্ট্রেস হওয়ার এই ডিসিশনটা বাবাকে দুঃখ দিত, কষ্ট দিত। ওকে। তারপরে ভীষণ অর্থোডক্সও ছিল আমার বাড়ির অনেকেই, তো সবাই মনেই করছিল যে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, নয়তো অসুবিধা হবে। মেয়ে যদি কোনো ডিরেক্টর প্রডিউসার হিরো কারোর সঙ্গে যদি আবার প্রেম করে ফেলে। ওকে। তারপর? তো যাই হোক, বিয়ে হয়ে গেল আর কি। বিয়েটা হয়ে গেল বলতে আমার সম্বন্ধ দেখে বিয়ে আর কি। হুম। বাবা কোথাও একটা অ্যাডভার্টিসমেন্ট দিয়েছিলেন। তো আচ্ছা। হ্যাঁ, সেখান থেকে ওই একটাই সম্বন্ধে বিয়ে হয়ে গেল। মানে ওরা করলো কি, ওখানে মানে ওই যেই ফ্ল্যাটটায় ওই অফিসটা ছিল না, তার উল্টো দিকের ফ্ল্যাটে যারা থাকতো তারা হচ্ছে আমার হাজবেন্ডের আর কি খুব বন্ধু ফ্যামিলি। হুম। তো ওরা তখন যেহেতু বাইরে থাকতো, ওরা বললো আমরা ইন্ডিয়ায় আসছি, কিছু মেয়ে দেখে রেখো, একদম ওকে বিয়ে দিয়ে নিয়ে চলে যাব। এটা ছিল ওদের প্ল্যান। তো মেয়ে উনি কোথায় দেখবেন, ওই অফিসে গিয়ে দেখাও, ভালো ভালো কিছু ছবি দেখাও। তো তো সেইখান থেকে আমারও ছবি নেওয়া হয়েছিল, এবং ছবিটা নিয়ে তার পরদিন সকালে উনি এলেন, এসে বললেন না এরকম এরকম ঘটনা। তারপর দিন তারা সবাই ফুল ফ্যামিলি দেখতে চলে এলেন। হ্যাঁ, তো মানে ওই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল, সম্বন্ধ। হ্যাঁ, তাই? বেশ, হ্যাঁ, সেই সঙ্গে সে ঘুম থেকে উঠেই শ্যাম্পু ট্যাম্পু করে নতুন শাড়ি পরে সেজে গুজে, বুঝতে পেরেছি, ওটা আমার খুব ভালো লেগেছিল যে আমাকে এটা দেখতে আসবে। হুম। মানে তখন ধরো তুমি কাজ করছো, বিভিন্ন রকম কাজ তখন পাচ্ছো, কাজ করছো, কিন্তু আমার বিয়েতে আপত্তি ছিল না তাই বিয়েতে বলে, আপত্তি না ছিল না না? না মানে না, এরকম অ্যারেঞ্জ ম্যারেজ হবে এই আপত্তি ছিল না? কোনো আপত্তি তখন ছিল না। তখন কোনো প্রেম? বিয়ের জন্য না না না, প্রেম টেম করার সুযোগ এক্ষুনি কি গল্প শুনলে! সারাক্ষণ মানে কোনো হিরোকে ভালো লাগলেও কোনোদিন ভালো করে মন দিয়ে তাকে দেখতে পারিনি। যদি মনে হচ্ছে, মা যদি আমার চোখটা ফলো করছে, আমি কোথায় দেখছি শর্ত হয়ে গেছে, তাও কেন আমি বুম্বাদাকে দেখলাম, সেটা যদি মা ফলো করে। ভালো লেগেছিল কাউকে? শোনো, ভালো লাগলেও তখন যখন বলতে পারিনি, এখনো বলার কোনো দরকার নেই। এখন তো বলতেই পারো, এখন তুমি সেটেল, এখন মা। আমি আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, হুম। কিন্তু আমি এটা চাই না যে আমার কাকে ভালো লেগেছিল সেটা আমার মেয়ে জেনে যাক। আচ্ছা, না, সেটা কি ভালো লাগার, হ্যাঁ, মানুষ তো ভালো তো লাগতেই পারে, প্রেমে তো পড়তেই পারি, হ্যাঁ, কিন্তু আমি বললাম না, আমি ভীষণ ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম। তো ওই ভয়ে ভয়েই জীবন কেটে গেল। যাই হোক, হ্যাঁ, কিন্তু ওইটা আমি খুব এনজয় করেছিলাম, আমার সম্বন্ধ দেখতে আসা, এবং তারপরে ওয়েট করা যে 7 দিন ধরে কোনো ফোন আসেনি। 7 দিন পরে আমার ভাসুর মশাই উনি ফোন করেছিলেন, এবং সেই ফোনটা আমি ধরেছিলাম। হ্যাঁ, কেমন আছো ইন্দ্রাণী, বাবাকে ফোনটা দাও। হ্যাঁ, তখন আমার মনে হয়েছিল যে এতদিন ধরে যখন ভাবলাম যে আমায় পছন্দ হয়নি, হ্যাঁ, তাহলে বোধহয় পছন্দ হয়েছে, নয়তো ফোনটা কেন করবেন। তোমার পছন্দ হয়েছিল? আমার পছন্দ বলতে কি বলতো, আমার ওটাই ভালো লাগছে, আমার বিয়ে হবে, আমার একজন সাথী হবে, মানে ওটাতে আমার কোনো Okay. আপত্তি ছিল না। হুম হুম। কিন্তু আমার সমস্ত প্রডিউসাররা, ডিরেক্টররা আমার মাকে সবাই, বৌদি কি করছেন, ও সবে মাত্র এসছে, এক্ষুনি হুম। বিয়ে দিচ্ছেন। আমার মাকে সবাই খুব আপত্তি জানিয়েছিল, কিন্তু মা বাবা নাছোড়, তাদের ছেলেকে পছন্দ হলো, হয়ে গেল বিয়ে। তারপরে বিয়ের এতগুলো বছর পরেও তোমার সাধারণত যেটা হয় যে একটা গোছানো সংসার, গোছানো ফ্যামিলি নিয়ে তুমি রয়েছো, এবং বিশেষ করে এখনকার সময়ে বিয়ের হয়তো কয়েক বছরের মধ্যে, অনেকের ক্ষেত্রে কয়েক মাসের মধ্যেও কোথাও একটা মনোমালিন্য, কোথাও একটা আলাদা থাকা, কোথাও একটা সেপারেশন, তারপরে সেটা বড় সিদ্ধান্ত হতে পারে। তোমার ক্ষেত্রে যেটা দেখা গেছে অন অ্যান্ড অফ ভালো রয়েছো। এই যে দাম্পত্যে ভালো থাকা, এটার তোমার কাছে কি মনে হয় কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি ম্যাটার করে ভালো থাকার জন্য? আমি না আমার হাজব্যান্ডকে খুব রেসপেক্ট করি, ভীষণ রেসপেক্ট করি, জানো তো। মানুষটাও খুব ভালো।
উনি মানুষটা খুব ভালো। মানে তুমি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে কারোকে জিজ্ঞেস করো, মানে আমি তার জন্য যতই করি, ইনফ্যাক্ট সুজাতা, ধরো আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করেছি, ঠিক আছে? ওটা এই যে এক্ষুনি বললাম না ভাগ্যে বিশ্বাসী, ভাগ্যর ব্যাপার আছে। আমি তোমাকে বাড়িতে ইনভাইট করেছি, তুমি আসবে, তোমার জন্য একটা সুন্দর গিফট রেখেছি, সকালে বাজারে গেছি, তুমি কি কি ভালোবাসো আমি বাজার করেছি, ফুল দিয়ে ছোট ছোট পট দিয়ে বিভিন্ন জায়গায় ঘর সাজিয়েছি, তুমি এসছো, তোমাকে ভালোভাবে খেতে দিয়েছি, গল্প করেছি, যাবার সময় তোমাকে হাতে গিফটটা দিয়েছি, তুমি খুব খুশি হয়ে আমাকে বললে ইন্দ্রাণী ভীষণ ভালো লাগলো, এত ভালো খেলাম। তোমার হাজবেন্ডের মতো মানুষ হয় না, ও হয়তো কিছুই জানে না আমি কি কি করেছি, জানো তো? মানে এটা ওর ভাগ্য। কিন্তু তাই বলে ভাগ্যটা এমনি এমনিও না, ও মানুষটাও আসলে ভালো। ওই যে যে সময়টুকু ও তোমাকে সঙ্গ দিয়েছে, তোমার সঙ্গে কথা বলেছে, ওটাতে তোমার ভালো লাগবে। ও যে মনের ভীষণ ভালো মানুষ না, দ্যাট রিফ্লেক্টস। তুমি না ওর মুখে, চেহারায়, কথায়, ওর জেস্চারে, ওর চলায় বলায় সব কিছুতে বুঝতে পারবো ও খুব ভালো মানুষ। তো এই একটা ভালো মানুষ জীবনে পেয়েছি, এটা আমার কাছে খুব মূল্যবান। আর আমি না কখনো কিছু ভাবিনি, মানে ধরো আমার যদি শ্বশুরবাড়ির কোনো কমপ্লেন কোনোদিনও আমি মাকে গিয়ে বলেছি, আমার মা সবসময় বলেছে ওটা তোমার বাড়ি, তুমি ভাবনা চিন্তা করে কথা বলো, ওটা তোমার বাড়ি, ওটা তোমার মা, ওটা তোমার দিদি, ওটা তোমার দেওর, তোমার ভাসুর, তোমার, মানে এই যে ফিলটা দেওয়া তোমার, সুতরাং আমরা কি আমাদের নিজেদের নিন্দে করি খুব একটা, অন্যের নিন্দেটা দেখি। সো আমার ওই ওই জায়গাটা কিরকম, মানে আমার ভালোবাসা ভালো লাগাটা তৈরি হয়ে গেছিল। আর আমার শ্বশুরবাড়ির মানুষজনও ভালো আর কি তারা। আমার শাশুড়ি মা ভীষণ শান্ত টাইপের মানুষ, মানে আমি খুঁজে খুঁজেও তার খুঁত ধরে আমি বলতে পারবো না যেটা খুঁত, মানে ওটাই খুঁত, উনি খুব শান্ত, উনি কেন আমায় কিছু বলছেন না, তার আমার ভুলটাও যদি উনি ধরিয়ে দেন তাহলেও তো ভালো লাগবে যে হ্যাঁ, এটা ভুল, ভুল তো করতেই পারি। মা তো আর সবকিছু শিখিয়ে পাঠাননি নিশ্চয়ই, যে এটা ঠিক। করবে ওটা করতে হয়, হুম তাই না? হুম। ইনফ্যাক্ট আমি বিয়ের পরে রান্না শিখেছি। তার আমার, মানে তুমি রান্না করতে পারো? হ্যাঁ আমি রান্না করতে পারি, ওকে। আর রান্না করতে আমি ভালোবাসি, ভালোবাসো, হ্যাঁ। আচ্ছা। তো রান্নাটাও আমি, জানো তো, মানে কিরকম করে শিখেছি, বিয়ের আগে আমার ভাসুর যখন আমাকে জিজ্ঞেস করছিলেন তুমি দেখো বিদেশে থাকবে, বিদেশে তো নিজের রান্না নিজেকে করতে হবে, ড্রাইভিংটা তাড়াতাড়ি শিখে নাও, ওখানে কিন্তু নিজের গাড়ি নিজেকে চালাতে হবে, সব কিছু এই যে শিখে নেওয়ার ব্যাপার, সেগুলো আমার ড্রাইভিং ছাড়া আর কোনোটাই, ড্রাইভিংটা অবশ্য আগে থেকেই জানতাম, বিকজ অ্যাক্ট্রেস যখন হয়েছি তখন ড্রাইভিং, সুইমিং, সাইক্লিং সব কিছুই আমাকে শিখতে হয়েছে, কিন্তু কুকিংটা তো আর শিখতে হয়নি। হ্যাঁ হ্যাঁ। তো আমি ওই কুকিংটা কি তখন বললাম হ্যাঁ হ্যাঁ শিখে নেব, কিন্তু কিছুই শিখিনি। হুম। আমার ননদ আমায় জিজ্ঞেস করেছিলেন তুমি কি কি করতে পারো, আমি অনেকগুলো ভাবনা চিন্তা করে ঢপ দিয়েছিলাম যে ইজি কি কি, আচ্ছা চা বলে দিই, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, চা করতে পারি, ও চা করতে পারো, আর বললাম, আমি ভাত রান্না করতে, তুমি ভাত রান্না করতে পারো তাহলে তো তুমি সব পারবে। সব পারো। হ্যাঁ, তো উনি আমার এইভাবে যে প্রশংসা করছিলেন, আমি ভাবছি ভাত করাটা খুব ইজি, হুম হুম। তো উনি ভাত যদি রান্না করতে পারো তাহলে তুমি সব পারবে। কিছুই পারতাম না, কোনটা কালো জিরে কোনটা সাদা জিরে মা জীবনে শেখায়নি। মা মানে রান্নাঘরে সেটা তো ঢোকা, প্রয়োজন হয়নি হ্যাঁ কখনো। মা না ভয়ও পেত, ওই যে তেল ছিটে যাবে, মেয়েদের ফোস্কা পড়বে, দাগ হবে, এসব বোধহয় মা ভয়ও পেত, মা কখনো কিচেনে ঢুকতে দিত না। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই আমার ভাসুর তো বাইরে থাকতেন, তো উনি যখন আসছেন, আর ঠিক সেই সময় আমাদের যে কুক ছিল ওর বউয়ের বেবি হবে বলে ও ছুটি। উড়িষ্যা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। আমি কি করব, আমি জেপিকে বলছি জেপি আমি এবার কি করব, কোনো অসুবিধা হবে না, আমি আনিয়ে নেব, ওখান থেকে আনিয়ে নেব, সেখান থেকে আনিয়ে নেব। হ্যাঁ, তখন মানে বিভিন্ন কাছাকাছি সমস্ত রেস্টুরেন্ট খোঁজা হচ্ছে কার কার খাবার ভালো। আমার মনে হলো রেস্টুরেন্টের খাবার খাওয়াবো, 7 দিন উনি থাকবেন, কি মনে করবেন, 7 দিন ধরেই বাইরে থেকে খাবার আসছে। এবারে আমি কি করতাম জানো তো, রোজ রাত্রিবেলা মাকে ফোন করতাম, একটা ডায়েরি আর পেন নিয়ে বসতাম, হুম হুম। আর মাকে বলতাম মা বলো কি কি আইটেম করব, সেটা কতটা পরিমাণ নেব, তাতে মশলা কি 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 দিতে হয়, কতটা পরিমাণ দিতে হয়। এবারে মা না সমস্ত আমায় বলে দিত, আর তুমি নোট ডাউন করতে? সমস্ত, আর আমি সমস্ত ওইভাবে নোট ডাউন করতাম। হুম হুম। এটা মোটামুটি মার সঙ্গে চলতো আমার ঘন্টা দেড়েক। হুম। হবার পরে এবারে সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি নিজে ঘুম থেকে উঠে সব রেডি করতাম, জানো তো ওইভাবে। আর মানে সমস্ত আর কি ওভেনের সামনে
সবজি বলো বা ফিশ বলো, মানে মানে যা যা আমি করছি সমস্ত রেডি করে ততটা পরিমাণ সব কিছু রেখে দিয়ে ডায়েরিটা এমনভাবে রাখতাম যাতে কেউ দেখতে না পারে যে ডায়েরিটা দেখে আছে। রান্নাটা করছো। একদম ওটা দেখে দেখে ওই অনুযায়ী মা শুধু বলতে নাবাবার আগে নুন মিষ্টিটা একটু হাতে টেস্ট করে নাবাবে। হুম হুম। তো আমি সেটা করে তুমি জানো না আমি কত নাম্বার পেয়েছি। উনি সব কটা খেতেন এবং উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েটও করেছিলেন যে খুব ভালো হয়েছে ইন্দ্রাণী, খুব ভালো তার মানে কি হয়েছে। বলতো, তুমি ওটা এত মন দিয়ে এত শিখেছিলে মন দিয়ে আর এত শিখেছিলাম। ভালোবেসে রান্না ইনফ্যাক্ট তুমি জানো করেছিলে। ওই 7 দিনেই আমার রান্না শেখা হয়ে গেল, মানে শুক্তো থেকে চাটনি অবধি 7 দিনের মধ্যে আমার সব শেখা হয়ে গেল। বাহ! তো এই যে বলছিলে যে সম্পর্কের একটা ভিত বললে যে তুমি রেসপেক্ট, সেটা হুম, সবসময় থাকা হুম। দরকার এবং মানুষটা ভীষণ ভালো। মানুষটা ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ, কোনোদিন আমাকে কোনো কিছুতে আটকায়নি। আর আমি নিজেও খুব ডিসিপ্লিন, তো মানে এটা যদি এমন হতো ও দেখছে যে আমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি ওটার জন্যই ক্রেজি, সেটা নয়। আমি কিন্তু সবকিছু সামলে আমি খুব টাইম ম্যানেজমেন্ট করেও আমি চলি। হুম, সেগুলো ম্যাটার করেছে। সেগুলো ম্যাটার করে। মানে আমি বলছি যে আমি ওকে রেসপেক্ট করি, ডেফিনিটলি ও আমার সব কিছুকে রেসপেক্ট করে, আমাকে ভরসা করে। আমি আমার সমস্ত দায়িত্বটা পালন করি। একদম। হুম, কোথাও ট্রাস্টটা রয়েছে কোথাও ট্রাস্টটা সমস্তটাই। রয়েছে, এগুলোই হয়তো ক্লিক করেছে। ট্রু। হুম। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে বা যারা রয়েছেন সকলের নামেই কম বেশি নানান ধরনের রিউমার শোনা যায়। তোমার নামে তেমন কিচ্ছু শোনা যায়নি। মানে সেটা কি তুমি নিজেকে ওই জায়গায় রেখে, মানে কাজ আর বাড়ি এমন একটা ব্যালেন্স করে রেখেছো যে কখনো কিছু সেরকম প্রকাশ্যে বা কখনো কিছু শোনাই যায়নি, এমন একজন অভিনেত্রী হয়ে গেছো তুমি? আহ, হ্যাঁ, মানে আমার ডিসিপ্লিনটাই হয়তো আমাকে হেল্প হেল্প করেছে। করেছে। কিন্তু আমি কখনো কিছু ভাবনা চিন্তা করেও করি না, জানো তো। ও এটা করলে আমার গসিপ হবে তাহলে আমি এটা করব না, বা গসিপ হলে আমার পাবলিসিটি হবে তাহলে আমি এটা করি। হুম মানে হুম। আমি কখনো কিছু ওই রকম ভাবনা চিন্তা করেও আমি কিছু করিনি কিন্তু। হ্যাঁ, মানে আমার যদি কাউকে ধরো ভালোও লেগেছে, আমি তো কখনো কাউকে বলিনি যে আমার তোমাকে ভালো লেগেছে, তো সুতরাং সেখানে জিনিসটা গ্রোও তো করেনি। তো এবার তোমাকে তো নিশ্চয়ই বলেছে, তোমার অনেককে ভালো লেগেছে, মানে হ্যাঁ তোমাকে সেটা, অনেকে পছন্দ হ্যাঁ করেছে। হ্যাঁ করেছে। তখন কিভাবে তাকে রিফিউজ করেছো, কি বলেছো? কি বলে রিফিউজ করেছি? আমাকে কিন্তু কেউ খুব একটা কখনো খারাপভাবে কিছু বলেইনি, জানো তো। মানে একটা খারাপ প্রপোজাল বা খারাপভাবে কিছু নিবেদন করা, মানে এগুলো আমার সঙ্গে খুব একটা হয়নি। না, যারা প্রেম যদি নিবেদন করেছে যারা তাদের? হ্যাঁ, প্রেম নিবেদন তো নিশ্চয়ই করেছে, বা একদম করা বন্ধ হয়ে যায়নি। আচ্ছা, এখনো করছে? কিন্তু তাদেরকে কি বলো? হ্যাঁ, মানে তারা আমার বন্ধুই হয়ে যায়। মানে আমি খুব একটা, বিকজ তাদেরও নিজস্ব ফ্যামিলি আছে। আমি কখনো কাউকে না হার্ট করতে চাই না, জানো তো। মানে আর আমাকে কেউ ভুল বুঝলে তাকে আমি সবসময় তার বন্ধু হয়ে তাকে বোঝাবার চেষ্টা করেছি যে আমি ভীষণ সেফ পার্সন, আমাকে নিয়ে মানে ভয় পাবার কোনো কারণ নেই আর কি। আমি কখনো কারোর কাছ থেকে কিছু আহ, ছিনিয়ে নেওয়া, কাউকে হার্ট করা, এগুলোর বিরোধী, বাহ! অ্যাবসলিউটলি বিরোধী। হ্যাঁ, মানে কাউকে হার্ট করতে আমি চাই না। মানে আমি যদি কখনো মনেও করেছি যে আমি কাউকে হার্ট করে দিয়েছি, আমি সামহাও তাকে আমি সরি বলবো। সরি বলতে যদি আমার কষ্ট হচ্ছে, তাকে তার সঙ্গে আমি এমন করে ব্যবহার করব যে সেটা সরির বেশি হয়ে যাবে আর কি, এমন কিছু করব। দুঃখ দিয়েছো কাউকে কখনো? প্রেমে কিভাবে? দুঃখ দিয়েছো? প্রেমে দুঃখ, এবারে দেখো আমি যদি কাউকে রিফিউজ করেছি সে দুঃখ পেয়েছে, তার কিছু করার নেই। মানে আহ, সেইভাবে আমাকে কেউ বোধহয় প্রেম নিবেদনও করেনি যে খুব দুঃখ দুঃখ পেয়েছে। পাবে। হ্যাঁ, বা আমি কখনো কারো প্রেম নিবেদনে আমি তাকে খুব একটা বিশ্বাসও করিনি। হ্যাঁ, বা যাই হোক, মানে হয়নি। মানে আমি কি বলছি আমি নিজেও জানি না। মানে সত্যি, মানে আমাকে কেউ এখন প্রেম নিবেদন করতে আসলে আমি সেই নিবেদনটা নেবই না, হা হা করে হেসে উড়িয়ে দেবো জিনিসটাকে। হ্যাঁ। একদম। আচ্ছা, মেয়ের কথায় আসি। কারণ আহ, তোমার আর মানে তোমাকে আর রাজনন্দিনীকে একসঙ্গে দেখলে কখনোই মনে হয় না যে তোমরা দুজনে, এই কমপ্লিমেন্টটা বোধহয় তুমি বহুবার পেয়েছো, যে মেয়ে এবং মা। কিন্তু মেয়ের অভিনয়ে আসা, এটাতে তুমি কতটা খুশি? কি চেয়েছিলে ছোটবেলা থেকে মেয়ে অভিনয় করবে? নট রিয়েলি। আমি বরং অভিনয় করবে না সেটাই মাথায় ছিল। আচ্ছা। হ্যাঁ, মানে আমি আমার বাবার মতো ওরকম হুম হুম। ওটা নয়। মানে আমি ভাবিইনি, আমার মেয়েরও কোনো ইন্টারেস্ট ছিল না। ইনফ্যাক্ট তুমি জানো আমি যখনই আমি রেডি হতাম যাবার জন্য, সেটা শুটিং হোক, আমার ডান্সের শো হোক, আমার মেয়ে কান্নাকাটি জুড়ে দিত। এবং কান্নাকাটির লেভেলটা এমন জায়গায় যেত যেখানে ওকে আমাকে ধমক দিয়েও বেরোতে হয়েছে অনেক সময়। হ্যাঁ, মানে তাও আমি ওকে না নিয়ে যেতাম না। আমি চাইতাম না যে ও এত আলো আগেই দেখুক।
হুম। হ্যাঁ, মানে আর ও খুব বুদ্ধিমতী মেয়ে, ভীষণ ভালো স্টুডেন্ট আমার মেয়ে। মানে অসম্ভব ভালো স্টুডেন্ট। আমি কখনো ওকে ভাবিনি যে ও অভিনয় করবে বা ও নাচ করতে চায়। আমি তো ধরো আমার স্কুল, আমার ট্রুপ, আমার মেয়ে হওয়া সব একসঙ্গে। আচ্ছা। সবাই আমার ৩ টে মেয়ে আরকি। হুম। হ্যাঁ, তো ৩ টে মেয়ে কারা, তি কারা? হ্যাঁ, মানে রাজনন্দিনী, হ্যাঁ। আমার ডান্স ট্রুপ ইন্দ্রাণী দত্ত ডান্স ট্রুপ সৃষ্টি, হুম। অ্যান্ড ইন্দ্রাণী দত্ত কলানিকেতন আমার নাচের স্কুল। তো ৩ টেই তো আমার মেয়ে আচ্ছা। এবং সবাই তো পরপর। হুম। তো আমি কিন্তু আমার নিজের মেয়েকে অতটা সময় দিইনি আমার স্কুলের জন্য আমি যতটা সময় দিয়েছি, আমার ট্রুপের জন্য আমি যতটা ভেবেছি। হ্যাঁ, কিন্তু যতটুকু টাইম আমি আমার মেয়েকে দিয়েছি আমি কোয়ালিটি টাইম দিয়েছি। মেয়েকে দেখে রাখার জন্য প্রচুর অ্যাসিস্ট্যান্টস ছিল সেই সময়। তো সেই চিন্তাটা আমার ছিল না যে আমি বেরিয়ে গেলে আমার মেয়ে আমার জন্য কাঁদবে, মন খারাপ করবে, কিন্তু আর কিছু হবে না আরকি। এরা সব দেখে রাখবে সবাই। হুম, হুম। তো সেটা কিন্তু যখন ধরো দূরের শোতে চলে যেতাম বা অনেক দিনের শোতে চলে যেতাম, তখন মেয়েকে সঙ্গে নিয়ে যেতাম এটা। এবারে আমার একেকটা সময় মনে হতো মেয়ে আমার স্কুলে আসতো এবং আমার কাছে ছাড়াও অন্যান্য সমস্ত টিচারের ক্লাস ও করতো। ভরতনাট্যম শিখছে, কত্থক শিখছে, ওডিসি শিখছে, ক্রিয়েটিভ সবকিছুই শিখছে। কিন্তু কখনো আমি ওকে ওইভাবে অ্যাটেনশন দিচ্ছি না আমার ট্রুপের ছেলেমেয়েদেরকে। আমার একেক সময় মনে হতো আমার মেয়ে সেই ১৯শে এপ্রিলের মতো, দেবশ্রী রায়, অপর্ণা সেনকে আমার মেয়েও কখনো আমাকে প্রশ্ন করবে, এটা আমার একটা ভীষণ ভয় ছিল। কিন্তু অদ্ভুতভাবে আমার মেয়ের কোনো কমপ্লেন নেই আমার জন্য। কেননা ও আমার ব্যস্ততাটাকে মেনে নিয়েছিল। ও শুধু আমাকে মিস করবে বলে হয়তো কান্নাকাটি করতো। খুব কান্নাকাটি করতো। এসে কোলে শুয়ে পড়তো, বেডে শুয়ে গড়াগড়ি খেতো। আমার ভালো লাগছে না। ওর তখন ধরো ৪ বছর বয়স। আমি, "কি ভালো লাগছে না মাম্মা? আমার কিচ্ছু ভালো লাগছে না।" মানে ওর তখন থেকে ওর কিচ্ছু ভালো লাগছে না, ওর মাম্মা চলে যাবে। এবারে একটা কন্টেস্ট হতো সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে একটা পত্রিকা সেটা অর্গানাইজ করতেন। সেখানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। ওখানে প্রসেনজিৎ আমার মেয়েকে দেখে আর কি অফার করলেন। ওনার উড়নচণ্ডী ছবির জন্য নায়িকা খুঁজছেন। ওইভাবে ওর আসা। ন্যাচারালি বুম্বাদা বলেছেন, আর বুম্বাদাকে আমরা সবাই ভীষণ রেসপেক্ট করি, ভালোবাসি। আমিও ওনার সঙ্গে এতগুলো কাজ করেছি। খুব আমাদের একটা রেগুলার যোগাযোগ আছে। তো আমি ন্যাচারালি আমি ভাবতেই পারিনি যে বুম্বাদা আমার মেয়েকে নেবেন আর আমি না বলবো। তো ওইভাবে উড়নচণ্ডী, এবং উড়নচণ্ডীতে যখন আমার মেয়ে সাইন করলো, ও আমাকে বলল, "মাম্মা চলো আমি একটুখানি জিমে যাবো।" আমি বললাম, "কেন?" বললো, "আমি ভর্তি হবো, আমি জিম করবো।" আমি দেখলাম মেয়ে কনসিয়াস, হ্যাঁ? আমি ওর ওই পরিবর্তনগুলো দেখছি যেগুলো আমি দেখিনি। দেখি প্রচুর ছবি দেখা আরম্ভ করলো। ওকে যে যা সাজেস্ট করছে, ভালো, ভালো সমস্ত আমাদের বাংলার পরিচালকদের, হিন্দি, এবং শুধু বাংলা, হিন্দি, ইংলিশ নয়, ও মানে পৃথিবীর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছবি দেখে। ওটিটি ভালো, ভালো সিরিজ দেখে। ও প্রচুর কাজ দেখে। আমি দেখলাম ও ভীষণ সিনসিয়ার। ও প্রচুর পড়াশোনা করে। তো আমি দেখলাম ওর ফোকাসটা পাল্টে, পাল্টে যাচ্ছে। আচ্ছা। বুঝতে পেরেছ? তো আমি তো আমার বাবা নই, ন্যাচারালি আমি তো সাপোর্ট করবোই আমার মেয়েকে। একদম। হ্যাঁ। তবে কি চেয়েছিলে মেয়ে বড় হয়ে কি হোক? ও পড়াশোনায় ভীষণ ভালো। সুতরাং ও তো তখন সবেমাত্র ক্লাস 11। আমি তো ওকে ভেবেছিলাম যে ও ওর মতো অন্য কিছু একাডেমিক্স নিয়ে থাকবে। ও ওর মতো প্রফেশন কিছু একটা বেছে নেবে। আমি এটা কখনো ভাবিনি আমার মেয়ে ডাক্তারি হবে কি অন্য আচ্ছা। সায়েন্টিস্ট হবে, এরকম কিছু আমি ভাবিনি। ও ওর মতো ওই কিছু একটা স্পেসটা বেছে, তুমি ওই দিয়েছিলে। স্পেসটা আমার এবার ও দেওয়া ছিল। যেহেতু চুজ করেছে একদম। অ্যাক্ট্রেস আর হবে। আমার একটা ইচ্ছে ছিল যে ও খুব ভালো গাইতে পারে বলে যদি ও খুব ভালো প্লেব্যাক সিঙ্গার হয়। আমি বাড়িতে গুরুজি রেখে ওকে খুব ভালোভাবে ক্লাসিক্যাল গান শিখিয়েছি, এমনি গানও শিখেছে। ও খুব ভালো গাইতে পারে, কিন্তু ওর ফোকাসটা এখনো অবধি শুধু অভিনয়ে। আমি নিজে ওকে সময় দিয়ে নাচ করাইনি, কিন্তু খুব গ্রেসফুল ডান্সার। ও খুব ভালো নাচে। মানে ধরো আমার বিদেশের শোতে তো এন্টায়ার ডান্স ট্রুপ নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো সেখানে কিন্তু সবাই কিন্তু ইন্দ্রাণীর সঙ্গে রাজনন্দিনীকেও চায়। তো সেটা আমি অস্ট্রেলিয়াতে বলো, থাইল্যান্ডে, তারপর দুবাইতে, ইউকেতে বিভিন্ন জায়গায় ওর সঙ্গে শো করেছি। তো এবছরটা আমার আর ওর একসঙ্গে ইউএসএতে শো ছিল। আমি যাচ্ছি কিছুদিন পর শোতে, কিন্তু আমার মেয়ে যেতে পারবে না। বিকজ ও কাজের রানী জন্য ভবানী চলছে তো। চলছে। হ্যাঁ, ওখান থেকে ও অতদিনের জন্য ছাড়া পাবে না। 2 উইকস টাইম ওরা ছাড়তে পারবে এবার না। তোমাকে একাই ওখানে করতে হচ্ছে। একা মানে তোমার করতে ট্রুপ হচ্ছে। নিয়ে। ট্রুপ না, মানে আমার সোলো তোমার পারফরম্যান্স। সোলো। ওকে।